করার জন্য আমরা শুনেছি। আজকে আমাদের সুযোগ হলো পাপিয়া বিষয়টা আবার আমরা ডেকে নেবো। তার মাঝে আমাদের খুদে খুদে শিল্পী কয়েকজন আছে, তাদের আমরা সাংস্কৃতিক অনুষ্ঠান দেখে নেবো। আমাদের মধ্যে সুপ্রা দত্ত আছেন, তার গানও আপনারা শুনেছেন। আমাদের এর মধ্যে পাপিয়ার মেয়ে শিক্ষিকা পিয়ালি মিশ্র সে দেখছে এবং সে বলেছে খুব ভালো গান করছো মা, থ্যাংক ইউ। আমাদের পরবর্তী অনুষ্ঠান আমি সঞ্চিকে বলবো পরবর্তী অনুষ্ঠান। আমি একটু আগেই বললাম যে রবীন্দ্রনাথ ঠাকুর মানে সঙ্গীত আর কবিতা, কত অজস্র সহস্র কবিতা লিখেছিলেন কবি রবীন্দ্রনাথ। জীবনে এমন কোনো অনুভূতি নেই, এমন কোনো আবেগ নেই যে জায়গাটা কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুর ছড়ি। অদ্ভুত তার কিছু লাইন কবিতার, যখন তিনি হাঙ্গেরিতে ছিলেন 1926 সাল, তখন তিনি লিখছেন, স্বপ্ন আমার জোনাকি তিক্ত প্রাণের ভূমিকা, স্তব্ধ আধার নিশীথে উড়িছে আলোর ভূমিকা। The fancy fireflies speaks of living height, blinking in the dusk. আমার লিখন ফুলে পথধারে ক্ষণিক কালের ফুলে, চলিবে চলিবে দেখে যারা ধারে, চলিবে চলিবে বলে। The same voice murmurs in these desultory lines, which is born in wayside pensives, between hasty glances passes by. প্রজাপতি দেহ বরস না গণে, নিমেষ গদিয়া মাঝে, সময় তাহার যথেষ্ট তাই আছে। The butterfly doesn't cut the grass or manners, and therefore has enough life. আসুন আমরা এবার ছোট সময় কাটার চাচির কণ্ঠ থেকে একটা আবৃত্তি শুনি কবিগুরুর স্মরণে। নমস্কার। কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুরের লেখা জন্মান্তর। আমি ছেড়ে দিতে রাজি আছি সুসভ্যতার আলোক, আমি চাই না হতে নববঙ্গে নবযুগের চালক। আমি নাইবা পেলাম বিলাত, নাইবা পেলাম রাজার খিলাত, যদি পরজন্মে পাইলে হতে ব্রজের রাখাল বালক, তবে নিভিয়ে দেব নিজের ঘরে সুসভ্যতার আলো। যারা নিত্য কেবল ধেনু চড়ায় বংশী বটের তলে, যারা গুঞ্জা ফুলের মালা গেঁথে পরে পরায় গলে, যারা বৃন্দাবনের মনে সবাই শ্যামের বাঁশি শোনে, যারা যমুনাতে ঝাঁপিয়ে পড়ে শীতল কালো জলে, যারা নিত্য কেবল ধেনু চড়ায় বংশী বটের তলে। ওরে বিহার হলো জাগরে ভাই, ডাকি পরস্পরে, ওরে ওই যে দধিবদ্ধ ধ্বনি উঠল ঘরে ঘরে। হ্যালো পাখের পরে ধেনু চলে উড়িয়ে গখুর রেণু, হ্যালো আমিনাতে ব্রজের বধূ দুগ্ধ দহন করে। ওরে বিহার হলো জাগরে ভাই, ডাকি পরস্পরে, ওরে শ্যামল মেঘের ছায়া পড়ে কালো তমাল মূলে, ওরে পার ওপার আধার হলো কালিন্দির কুলে। খাটে রোমাঙ্গনা নড়ে, কাঁপে হিরাতলির পরে, হ্যালো কুঞ্জ বনে নাচে ময়ূর করাখানি তুলে। ওরে শ্যামল মেঘের ছায়া পড়ে কালো তমাল মূলে, মোরা নবনবীন ফাগুন রাতে নীল নদীর তীরে, কোথা যাব চলে অসম বনে শিখি পুচ্ছ শিরে। যবে দোলার ফুল রশি দিবে নিপ শাখায় কষি, যবে দক্ষিণ পায়ে বাঁশির ধ্বনি উঠবে আকাশ ঘিরে, মোরা রাখাল মিলে করব মেলা নীল নদীর তীরে। আমি হব না ভাই নববঙ্গে নবযুগের চালক, আমি জ্বালাবো না আধার দেশে সুসভ্যতার আলো। যদি ননি ছানার গায়ে কোথাও অসম রূপের ছায়ে, আমি কোনো জন্মে পারি হতে ব্রজের গোপ বালক, তবে চাই না হতে নববঙ্গে নবযুগের চালক। নমস্কার।
আমাদের খুদের শিল্পী আমরা আবৃত্তি শুনলাম, আমাদের মধ্যে অনেকেই দর্শক বন্ধু এসে গেছেন। নাট্যকার জয় মুখোপাধ্যায় আমাদের বললেন ভালোই গানের পাপিয়া, হ্যাঁ পাপিয়া খুব ভালোই গান করে, পাপিয়া আবার আসবে, আরো গান করবে পাপিয়া। আমাদের শুভ্রা আছে, শুভ্রা গান করবে, আরো অনেক শিল্পী রয়েছে আজকে। আমরা পালিয়া রায় আমাদের কলকাতা থেকে রয়েছেন, পালিয়া ধন্যবাদ পালিয়া আমাদের সাথে থাকার জন্য। অস্মিতা দাশগুপ্ত খুব সুন্দর পিয়াসা, পিয়াসা খুব ভালো আবৃত্তি করলো, খুব সুন্দর সময়টা, থ্যাংক ইউ। আমরা সঞ্জীব বর্তমানকে ডেকে নেবো, আজকে তিনি প্রোগ্রামটি সঞ্চালনা করছেন, পরবর্তী অনুষ্ঠানকে বলার জন্য। তুমি কেমন করে গান করো হে কবি, আমি শুনি, শুধু অবাক করে শুনি। কি অসাধারণ সৃষ্টি করে দিল। আবার এক জায়গায় কবি বলছে, সুরের আলোয় ভুবন ফেলেছে, সুরের হাওয়া চলে গগন বেয়ে, পাষাণ ফুটে বেকুল ব্যাগ বেগে বহিয়া যায় সুরের সৌধী। মুগ্ধতা কবির গানে, মুগ্ধ কবি বুঝি জগতের লীলা খেলার গানে। ক্ষুদ্রা ভক্তিতে কবি সৃষ্টি করেছেন, আমি তোমায় যত শুনিয়েছিলাম গান, তার বদলে আমি চাইনি কোনো গান। কিংবা তুমি যে সুরের আগুন লাগিয়ে দিলে মোর প্রাণে, কবি সুর মেলাতে চেয়েছেন গানে গানে। কবি হাত মেরেছেন এই বিচিত্র পৃথিবীর লীলা খেলায়। তাই কবি লিখেছেন, আমার বেলা যে যায় সাঁঝ বেলাতে, তোমার সুরে সুরে সুরের বেলাতে। এবার সঙ্গীত পরিবেশন করছেন আমাদের রামকৃষ্ণ পল্লীর বাসিন্দা শিক্ষিকা তপতী ব্যানার্জি মহোদয়া। আমি তপতী ব্যানার্জি মহোদয়াকে মঞ্চে আসার জন্য আহ্বান করছি। আমাদের তপতী ব্যানার্জি আমরা সঙ্গীত পরিবেশন করে নেব, তার আগে আমাদের অনেক দর্শক বন্ধুরা রয়েছে, তাদের কথাও আমরা বলবো। এবং আমরা বলবো যে আপনাদের কাছে যে আমরা প্রতিদিন রাত্রি 9টায় ফেসবুক লাইভে আসি। আজকে আমরা সন্ধ্যে 7টায় করেছি, আমি জানি দর্শক বন্ধুরা অনেকেরই অসুবিধা হবে, কিন্তু আমাদের এখানে যে লাইভ অনুষ্ঠান করছি সেখানে অনেক খুদে বাচ্চারা রয়েছে। আজকে কোনো একদম একটা পরিবারের অনুষ্ঠান নয়, আজকে অনেক এখানকার যে বাচ্চারা রয়েছে এবং অনেকে আমাদের সঙ্গীত শিল্পীরা রয়েছে, তারাও এখানে সঙ্গীত পরিবেশন করছেন, যার জন্য আমাদের আজকে সন্ধ্যেবেলায় সন্ধ্যে 7টার সময় কবি রবীন্দ্রনাথ ঠাকুরের রবীন্দ্র জয়ন্তী আমরা উদযাপন করছি। এবং আগামীকাল আমরা যাবো ডক্টর চিত্রেন্দ্রনাথ ব্যানার্জির বাড়িতে, ওনার বাড়িতে ওনার স্ত্রী এবং ওনার মেয়ে সঙ্গীত পরিবেশন করবেন এবং ওনার বাড়িতে একটা আমাদের আলোচনা সভা হবে এবং সেখানে ওনার ডক্টর চিত্রেন্দ্র ব্যানার্জি থাকবেন, ওনার স্ত্রী থাকবেন, ওনার মেয়ে থাকবেন। এইভাবে একটা আমাদের রবীন্দ্র আলোচনা এবং ডাক্তার বসুন আরো অনেক কথা হবে। এর মধ্যে আমাদের মধ্যে অনেকে এসছেন, আমাদের দর্শক বন্ধুরা রয়েছেন। সুব্রত বন্ধু লোকপুর থেকে, আমি আর করবো না, প্রাইমারি স্কুলের টিচার, হাই স্কুলের টিচার। সুব্রত বন্ধু আমাদের প্রতিদিনের সাথী, তিনি দেখছেন কাকু আপনি খুব ভালো লেগেছে, থ্যাংক ইউ। পিকু দুবে পাঠাপাড়া থেকে আমাদের প্রতিদিনের সাথী পিকু, সাউন্ড হামিং হচ্ছে, হ্যাঁ বাইরে একটু সাইডে কথা বলে চলবে না, মানে একটু এখানে একটু কাশি যেতে হবে, তো হামিং হচ্ছে, বড়টা একটু বড় তো মাইকের জন্য হচ্ছে পিকু, আমরা দেখে দিচ্ছি, থ্যাংক ইউ। আমরা শিল্পী আমাদের রেডি হয়ে গেছে, আমাদের শিল্পী পরবর্তী সঙ্গীত দেখা যাবে।
শিল্পী পরবর্তী সঙ্গীত পরিবেশন করবেন। তার মধ্যে আমাদের অনেকেই এসে গেছেন। এখন সাউন্ডে হামিং হচ্ছে। আমার বন্ধু কলকাতা থেকে বলছেন জলি ঘোষিকা, আমি মাইক ছাড়াই বলি। জলি মাইক ছাড়া বললে বোধ ঠিক আছে কি? এই সাউন্ডটা বন্ধ করতে একটু হলটা বড়, তো এই হলটা বড় এবং মাইক ব্যবহার করার জন্য একটু হামিং হচ্ছে। আমরা হলের দরজা জানাগুলো খুলে দিয়েছি, আমার মনে হয় আর হবে না। একটু একটু কমেন্টস করে বলো যে আমি এখন মাইক ছাড়াই বলছি, এটা বেটার লাগছে না মাইক দিয়ে বেটার লাগছে? এটা দর্শক বন্ধু যারা রয়েছে তারা একটু জানান আমাদের, তারা আমরা সেভাবে অ্যারেঞ্জমেন্টটা একটু চেঞ্জ করে নেবো, ঠিক আছে? কারণ এখানে সত্যি কেউ দর্শক নেই, হলটা একটু বড়, যার জন্য হয়তো হামিং হতে পারে। ফলে দরজাগুলো আমরা খুলে দিয়েছি। আমাদের পিকু বললো একই হামিং হচ্ছে, জলেই ঘোষ বন্ধু সেও বললো কথাগুলো পরিষ্কার হচ্ছে না। আমি যেন মাইক ছাড়াই বলছি। অতুল নাম, শুভ জন্মদিন বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুর, তোমার চরণে শতকোটি প্রণাম। ঠিক আছে, আমরা এবার আবার সঙ্গীতে চলে যাব। যাবো রাত পড়েছে
অসংখ্য ধন্যবাদ আমাদের শিল্পী তপতি ব্যানার্জিকে। সুন্দর একটা পরিবেশনা করলেন। আমরা তপতির গান শুনলাম এবং দর্শকরাও ভীষণ ভীষণ খুশি। আমাদের অনেক দর্শক রয়েছে। এরপর আমরা যে সঙ্গীত পরিবেশন করবেন আমাদের অতিথি শিল্পী যেদিন শুভ্রা দত্ত, তার আমরা বাড়িতে গিয়ে পাঠকপাড়ায় তার বাড়িতে গিয়ে তার অসাধারণ গান শুনেছিলাম। শুভ্রা একদম রবীন্দ্র ভারতীতে মাস্টার ডিগ্রি করছেন রবীন্দ্রসঙ্গীতের উপর। সেইরকম শিল্পীকে আমরা ডেকে নেব এবং ওর যে মিউজিক সেট আছে সেটা সেট করবেন। সেট করার আগে আমরা আমাদের সাথে যে আছে সঞ্জীব বটবল, যিনি আজকে প্রোগ্রাম সঞ্চালনা করছেন, তিনি সেভাবে রেগুলার সঙ্গীত পরিবেশনা করেন না, আজকে চেষ্টা করছেন রবীন্দ্রনাথের উপর গান করার জন্য। এই প্রোগ্রাম অ্যারেঞ্জমেন্ট শুভ্রা দত্তের প্রোগ্রাম অ্যারেঞ্জমেন্ট, এই তোমরা অ্যারেঞ্জমেন্টটা করো শুভ্রা। ওরা অ্যারেঞ্জমেন্টটা করতে করতে আমাদের একটা গান হয়ে যাবে। আমাদের সঞ্জীব বটবেল একটা ট্র্যাকে একটা গান করবে। আমাদের এর মধ্যে অনেকেই এসছেন, আমাদের রাহুল দাস। হ্যাঁ সঞ্জীব ঠিকই বলেছ, মাইক ছাড়া ভালো হচ্ছে। আমি মাইক ছেড়ে দিচ্ছি, আর মাইক নিইনি। গানটা কি ঠিক হচ্ছে? মাইক দিয়ে মানে সাউন্ডে না হলে প্রবলেম হবে। একটু হলের দরজা জানাগুলো আমরা খুলে দিয়েছি আমরা, ঠিক আছে? এরপরে বলো, আমি মাইক ছাড়াই বলছি, কারণ আমার বেসটা একটু হাই, একটু মাইকে হামনি হচ্ছিল আমাদের। থ্যাংক ইউ সঞ্জীব, আমাদের খুব ভালো ক্রিকেটার, লেফট হ্যান্ডার ক্রিকেটার। আজকে রামকৃষ্ণ পল্লীতে এসে আমাদের সুব্রত নায়ক এবং সঞ্জুশ্রী নায়ক, তার বাড়িতে আমরা এই প্রোগ্রামটা করছি। এই এলাকার শিল্পীরা রয়েছে, তার সাথে সাথে আমাদের দুজন অতিথি শিল্পী এসেছেন, পাপিয়া মিশ্র এবং শুভ্রা দত্ত, তাদেরও আমরা গান শুনবো। এবং এই বাড়ির দুজন যে সুব্রত নায়ক, এই বাড়ির যে আমাদের সঞ্জুশ্রীর হাজব্যান্ড, উনি আছেন, ওর ছেলে আছে, দুজনেই ব্যাংকে সার্ভিস করে, তাদের সঙ্গেও আমরা আলাপচারিত করব। এই বাড়িতে যখন এসেছি নিশ্চয়ই তাদের সাথে আলাপচারিত করবো। তার মাঝে আমরা সঞ্জীব বটবলের গান শুনে নেব। সঞ্জীব কর্মকার আমাদের বলেছে ফেসবুক লাইভে রবীন্দ্র জয়ন্তী পরিবেশন এত সুন্দরভাবে মনে হয় বাঁকুড়াতে প্রথম। তোমাকে অনেক ধন্যবাদ, সাথে পুরো টিমকে। সঞ্জীব, আমি চেষ্টা করেছি, তুমি রাশিয়াতে বসে আজকে রবীন্দ্র জয়ন্তী উদযাপন দেখছো, সত্যি কোথাও বোধহয় এইভাবে কেউ করেনি। অনেকে লাইভ করেছে, কিন্তু লাইভগুলো বাড়িতে থেকে থেকে করেছে। আমরা কিন্তু এই পাড়ার গুটি কয়েক শিল্পীদের ডেকে নিয়ে এসে এবং দুজন আমাদের আগে যারা করছেন প্রতিনিয়ত শিল্পী, দুজনকে নিয়ে এসে আমরা আজকের রবীন্দ্র জয়ন্তী সন্ধ্যেটা আমরা এইভাবেই পালন করছি। এবং আমাদের শুদ্ধশীল চ্যাটার্জি, আমাদের বিখ্যাত সন্তুর বাদক, তারও আমরা প্রোগ্রাম দেখেছি এবং অনেক প্রশংসা করেছে। সন্তুর সম্বন্ধে বাঁকুড়া মানুষের ধারণা ছিল না। শুদ্ধশীল চ্যাটার্জিকে তিনি পৃথিবী বিখ্যাত, জগৎ বিখ্যাত একজন মানুষ, শিল্পী, তাকে অনেকেই চিনতেন না, জানতেন না। সে বলে না, গেয় যোগী ভিক পায় না, সেরকম শুদ্ধশীলকে আমরা চিনতাম না, বাঁকুড়া মানুষ চিনতেন না। সেই শুদ্ধশীলের অসাধারণ সন্তুর শিল্পে বাঁকুড়ার মানুষ মুগ্ধ হয়ে গেছে। সেই শুদ্ধশীল বলছে, গুরুদেবের জন্মদিনে দারুণ সৌভাগ্য এই লকআউটের মধ্যে। থ্যাংক ইউ শুদ্ধশীল। অতনুনাথ, শুভ জন্মদিনে বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুর, তোমার চরণে শতকোটি প্রণাম। অতনু ধন্যবাদ। আমরা এরপর শুভ্রা দত্তর গান হবে, তার সেটিং চলছে। সেটিংয়ের মাঝে আমরা আমাদের আজকের যিনি সঞ্চালক সঞ্জীব বটবেল, তার একটা ট্র্যাকে গান শোনাব। আমি গান একদমই শিখিওনি, গান গাইতেও পারি না ভালো, তো সন্তুষ্টি বলিও অনেকবার বলেছেন আপনি একটা গান গাইবেন, সুব্রতরাও বলছেন এটা গাওয়ার জন্য। তো আমি চেষ্টা করছি। এখানে অনেক বিশিষ্ট শিল্পী রয়েছেন, রবীন্দ্র ভারতী মাস্টার ডিগ্রি হোল্ডার রয়েছেন, আরও অনেকেই রয়েছেন। ভুল ত্রুটি ক্ষমা করবে যারা রয়েছে। আমি একটু চেষ্টা করছি আমার মতো করে।
অসংখ্য ধন্যবাদ সঞ্জীবকে। সঞ্জীব একটা সুন্দর গান আমাদের পরিবেশন করলো। আমরা এরপর সরাসরি আমাদের একজন ছাত্রী যিনি সঙ্গীত নিয়ে পড়াশোনা করছেন, তার পাঠকপাড়া বাড়িতে আমরা তার কণ্ঠ শুনেছি, গান শুনে নিয়েছি। আজকে আমাদের কি নাম, বাপি। বাপি, আমরা সুপ্রা দত্তর কাছে সরাসরি সুপ্রা দত্তর গানে চলে যাব। নমস্কার, আমি সুপ্রা দত্ত। আজ এই মহামারীর সাথে একটি বিশেষ দিন, রবীন্দ্রনাথের জন্মশতবার্ষিকী। তো আজকের দিনে আমি রবীন্দ্রনাথের আনুষ্ঠানিক পর্যায়ে একটি গান গাইতে আসছি। দেখারি কারবা জন্মে
রবীন্দ্র জয়ন্তীতে তার সুন্দর সঙ্গীত পরিবেশন করার জন্য। আমাদের অনেকেই বন্ধুরা রয়েছেন আমাদের মধ্যে। আমরা এই যে প্রোগ্রাম অর্গানাইজ করেছে সঞ্জুশ্রী নায়ক, তার হাজব্যান্ড সুব্রত নায়ক এবং তার ছেলে, তাদের একটা সাক্ষাৎকার নিয়ে নেব এবং এখন আমরা গান শুনব সুপ্রা। আমি পরবর্তী যে গানটি গাইছি এটি রবীন্দ্রনাথের প্রেম পর্যায়ের একটি গান। ভালোবেসে সুখী নিভৃতে যতনে আমার নামটি লিখো তোমার মনের মন্দিরে। ভালোবেসে সুখী নিভৃতে যতনে আমার নামটি লিখো তোমার মনের আমার পরাণে যে গান বাজেছে তাহার তালটি শিখো তোমার চরণ মঞ্জিরে। ভালোবেসে সুখী নিভৃতে যতনে আমার নামটি লিখো তোমার মনের মন্দিরে। ধরিয়া রাখিও সোহাগে আদরে আমার মুখর পাখি তোমার প্রাসাদ প্রাঙ্গণে। মনে করে সখী লাগিয়া রাখিও আমার হাতের রাখি তোমার অনুগমনে। ভালোবেসে সুখী নিভৃতে যতনে আমার নামটি লিখো তোমার মনের মন্দিরে। আমার লতা একটি মুকুল ভুলিয়া তুলিয়া রেখো তোমার অলকমনে। আমার স্মরণ শুভ সিন্দুর একটি বিন্দু রেখো তোমার ললাট চন্দনে। আমার মনের মোহের মাধুরী মাখিয়া রাখিয়া দিও তোমার অঙ্গ সৌরভে। আমার অমূল জীবন মরণ টুকিয়া লুটিয়া নিও তোমার অতুল গৌরবে। ভালোবেসে সুখী নিভৃতে যতনে আমার নামটি লিখো তোমার মনের অসাধারণ সঙ্গীত পরিবেশন। আমরা অনুরোধ করছি আরেকটা সঙ্গীত পরিবেশন করার জন্য। পরবর্তী যে গানটি গাইছি এটি পূজা পর্যায়ের গান। বিশ্ব সাথে যোগে যেথায় বিহার সেখানে তোমার সাথে আমার
বাবুই আমাদের প্রতিদিনের সাথী, খুব সুন্দর বলেছেন। শঙ্কু ভদ্র, দাদা আপনার জন্য এত সুন্দর সন্ধে উপভোগ করছি প্রতিদিন, থ্যাংক ইউ। গৌতম দণ্ডপাঠ দিল্লি থেকে, আমার বন্ধু দিল্লি থেকে, বিখ্যাত চিত্রকর শিল্পী, সে আমাদের দেখছে। এত সুন্দর রবীন্দ্র জয়ন্তী অনুষ্ঠান দেখে মন ভরে গেল, খুব ভালো লাগছে বাবু। সবাইকে পেয়ে গান শুনে সত্যি প্রাণ ভরে গেল, পুরোনো দিনের কথা মনে পড়ছে। সবাই সুস্থ ভালো থাকবেন, ভালোবাসা দিলাম। কবিগুরুকে কোটি কোটি প্রণাম। হ্যাঁ, আমরা শুভ্রার আরেকটা গান শুনে নেবো। শুভ্রার
সুন্দর এই পরিবেশে এত সুন্দর সঙ্গীত পরিবেশন করার জন্য শুভ্রাকে আমাদের ফেসবুক লাইভের তরফ থেকে অনেক অনেক ধন্যবাদ জানাচ্ছি। আমরা এরপর একটা নৃত্য পরিবেশন দেখব, তার আগে একটু পড়ে নিই। আমাদের অনেক বন্ধুরা এসে গেছেন এর মধ্যে। সুশান্ত দে, শুভ্রার গান শুনে মনটা ভরে গেল। সত্যি শুভ্রা এত সুন্দর গান করে এবং গানের সিলেকশনগুলো খুব সুন্দর। অনুরাগ ঘোষ আমাদের প্রতিদিনের সাথী, অনুরাগ বলছে ভালোবেসি সখী গানটা শুনে মন ভরে গেল। অনেক ধন্যবাদ শুভ্রা দত্ত আপনাকে। রানা ব্যানার্জি দারুণ দারুণ দারুণ, এরকম আরও অনেকেই রয়েছেন। আমরা এরপর আজকে যিনি অনুষ্ঠানের পরিচালনা করছেন, গোটাটাই আয়োজন করেছেন এবং যার বাড়িতে এই অনুষ্ঠান হচ্ছে, সেই বিখ্যাত নৃত্যশিল্পী যে দীর্ঘদিন ধরে নৃত্যের অনুশীলন করছে এবং আমি গল্প করব। তার আগে আমি আমার এক বর্ণালী সেনকুণ্ডু, আমাদের আরও একজন টিচার, আমাদের বাঁকুড়া জেলা বিদ্যালয় ক্রীড়া সংস্থার অন্যতম ক্রীড়া সম্পাদক, তিনি বলছেন নয়মান নাচ লাইভ মিস করলাম, তবে লকডাউনে একটা সুন্দর সন্ধ্যা উপহার পেলাম। স্যার, আপনার এই অভিনব উদ্যোগে বাঁকুড়াবাসী চিরকাল ঋণী থাকবে। থ্যাংক ইউ বর্ণালী। আমরা তো চেষ্টা করছি বর্ণালী, যে আজকে এই লকডাউন অবস্থায় মানুষ যে ভয় ভীতির মধ্যে রয়েছে, তার মধ্যে আমরা একটা আনন্দ দেওয়ার চেষ্টা করছি, খুশির ঝলক দেওয়ার চেষ্টা করছি এবং যারা শিল্পীরা রয়েছেন সেই শিল্পীদেরও আসার চেষ্টা করছি। কবিগুরুর 159তম জন্মদিবস কি আমরা সেভাবে উদযাপন করবো না? সবাই বাড়িতে গৃহবন্দী হয়ে থাকবো? কবিগুরু এটা চাইতেন না। তাই আমরা খুব সীমিত শিল্পীদের নিয়ে আজকে সঞ্জুশ্রীরও একটা মনের বাসনা ছিল এরকম একটা সন্ধে আজকে উপহার দেওয়ার জন্য, সেটা আমরা করতে পারলাম। এর জন্য আমরা সত্যি ভীষণ খুশি এবং আমার দর্শকরা যারা দেখছেন তারাও অনেক খুশি। আমরা সঞ্জুশ্রী নাচে আমরা সরাসরি চলে যাব। তার আগে আমি একটা উত্তম আমরা যাব, একটা স্বরচিত কবিতা পাঠ করব। কবিতাটা লিখেছেন আমাদের ফেসবুকেরই এক বন্ধু, সেন্ট জেভিয়ার স্কুলের টিচার সৌরভ কুণ্ডু। একটা ইনস্ট্যান্ট কবিতা লিখে পাঠান। সেই কবিতায় পড়ছি পাপন চৌধুরী, অসাধারণ সঙ্গীত লকডাউনের সবচেয়ে বড় প্রার্থী। থ্যাংক ইউ পাপন, আমাদের বনকাটি হাই স্কুলের টিচার, ইংলিশের টিচার। থ্যাংক ইউ। এই কবিতাটা আমাদের একজন মাস্টারমশাই, সেন্ট জেভিয়ার স্কুলের মাস্টারমশাই লিখেছেন। প্রতিদিন সে একটা কবিতা লেখে। এই কবিতাটা গতকাল লিখেছেন। গতকাল যখন আমাদের চ্যাটার্জি পরিবার, পূর্বী রায় চ্যাটার্জি বাড়িতে যখন আমাদের প্রোগ্রাম করছিলাম, তখন এই কবিতাটা লিখে পাঠিয়েছে। কবিতাটা খুব সুন্দর লিখেছে কবিগুরুকে উদ্দেশ্য করে। কবিতাটা পাঠ করছেন। কবিগুরু স্মরণে 25শে বৈশাখ। আজ জন্মদিনে তোমার সৃষ্টির পথ ধরে এক ক্ষুদিত পাষাণের শেষ লেখা। শস্য শ্যামলা বসুন্ধরা আজ রোগশয্যায়। হ্যাঁ, নবপ্রভাতের রাজা, তুমি ঠিকই শুনেছ। তোমার চারুলতা 20 শতকের বিষের দংশনে নীরবে নিভৃতে ক্রন্দনলতা। তুমি কালের যাত্রার ধ্বনি শুনতে কি পাও? চারিদিকে বিসর্জনের ভগ্ন মালঞ্চের স্রোতে ক্রমবহমান। চিরচঞ্চলের মাঝে রাজশ্রী, তুমি কেন শান্ত হয়ে রও? বউ ঠাকুরের হাট যন্ত্রণার দুর্দিনেও অচলায়তনের কালের যাত্রা সাপ মোচন পেতে পায়। কাশের দেশের মতো ঘরে বাইরে থরে থরে সাজানো কঙ্কাল সাপ। হৈমন্তী, গোরা, শ্যামা, ফাল্গুনি মানুষীদের নষ্ট দিনের খেয়া। তোমার স্বপ্নের কাবুলিওয়ালারা কাল বিজয়ের 4 অধ্যায়ের সমাপ্তি চায়। ডাকঘরের পোস্টমাস্টারের এখনো দিবানিশীতে পত্রপুটের যোগাযোগে অটল। আরোগ্য পেতে চাই মহুয়া পুরবী, 2 বোনের এদের পলাতকা ছেলেবেলা। বৈকুণ্ঠের খাতায় কল্পনার গীতিমাল্য আর নয়। রচিত হোক রাজা ও রানীর মুক্তধারা, ঘোষিত হোক এক অন্য বসন্ত। পূর্ণতা পাক চির তপস্বিনী চিত্রাঙ্গদার শেষের কবিতা। মানব জাতি আজ দেনা পাওয়ার মিথ্যে নৈবেদ্যে আপন আত্মপরিচয়ে ব্যর্থ। নৌকাডুবি আর নয়, পুনশ্চ উত্থিত হোক কালজয়ী গীতাঞ্জলি। গতি পাক
এলোকেশী স্ত্রীর পত্র তার ক্ষণিকার গীতাঞ্জলিতে পড়ন্ত বনিহারা বৈশাখে সূচল হোক রক্ত করবি সম ভানুসিংহ দিবা করে। দেখুন কি সুন্দর লিখেছে। রবীন্দ্রনাথের বিভিন্ন যে ছোট গল্প, বিভিন্ন সাহিত্য, নাটক সবগুলোকে মিলিয়ে একটা উপস্থাপনা করেছে, একটা সুন্দর উপস্থাপনা করেছে। সেটা আমি আপনাদের কাছে পড়ে শোনালাম এবং আপনারা নিশ্চয়ই ভালো লাগবে এই সুন্দর স্বরচিত যে কবিতা তিনি লিখেছেন আজকে রবীন্দ্রনাথ কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুরের উদ্দেশ্যে। তাই আমি আমার শ্রদ্ধেয় মাস্টারমশাইকে আমি ধন্যবাদ জানাবো। আমাদের সন্দীপ মাঝি এর মধ্যে এসছে। আমি দিল্লি থেকে দিদিভাই খুব ভালো হয়েছে মনের গান, আমি মনের গান শুনলাম, ড্যান্স করার সুযোগ পাই কখনো, খুব ভালো লাগলো। সন্দীপ মাঝি উনি আত্মীয় হবে সঞ্জীবের। তো আমরা এবার সঞ্জীবকে আবার ডেকে নেবো পরবর্তী প্রোগ্রামে যাব। সুব্রতদাকে অসংখ্য ধন্যবাদ অসাধারণ একটি আবৃত্তি পরিবেশন করার জন্য। আমরা সুব্রতদাকে যতদিন লকডাউন চলছে আমরা বিভিন্ন ভূমিকায় দেখছি। প্রথমে আমরা দেখতাম রাত্রিবেলায় উনি প্রতিদিন লাইভ হতেন এবং বাঁকুড়া শহরের যে বিভিন্ন জায়গা সেগুলো ঘুরে ঘুরতে তিনি দেখাতেন যে আমাদের এখানে কেমন পরিস্থিতি বর্তমানে। পরবর্তী ক্ষেত্রে তিনি আরেকটি অসাধারণ পর্ব পরিচালনা করছেন এখন, চেনা বাঁকুড়া এবং চেনা মানুষ। বিভিন্ন জায়গায় ঘুরে ঘুরে এই লকডাউনের মধ্যেও তিনি সবার সাথে যোগাযোগ রেখে চলেছেন। অত্যন্ত সংস্কৃতি মনস্ক সম্পূর্ণ একজন মানুষকে আমরা দেখছি সুব্রতদাকে এই লকডাউন পিরিয়ডে। ওনার আরও অনেক পরিচয় আছে, সেগুলো আমরা এখন আর বলছি না, সবাই চেনেন সুব্রতদাকে। ভীষণ ভালো লাগছে সাথে আজকের এই অনুষ্ঠান এবং এখানে যে আবৃত্তি পাঠ উনি করলেন, আমি কখনো সুব্রতদার আবৃত্তি শুনে আজকে শুনলাম, ভীষণ ভালো লাগলো। আর আবৃত্তি রচনার খুব অসাধারণ। যাই হোক, এবার আজকে আমাদেরকে সঞ্জু শ্রীমতী যার উদ্যোগেই মূলত এই অনুষ্ঠানটা হচ্ছে, উনি অসাধারণ নৃত্য পরিবেশন করেন। সবচেয়ে বড় ব্যাপার হচ্ছে উনি আমাদের চাইতে অনেকটাই সিনিয়র, কিন্তু যে বয়স হার মানে না সংস্কৃতির কাছে, এটা আমরা ওনার কাছেই শিখেছি। আমরা বয়সে অনেক ছোট, কিন্তু এই পাড়ায় আমরা দীর্ঘদিন ধরে বাস করছি। যত সাংস্কৃতিক অনুষ্ঠান, দুর্গাপূজাতেই বলুন বা যে কোনো প্রোগ্রাম, রবীন্দ্র জয়ন্তী থেকে শুরু করে স্বাধীনতা দিবস, সঞ্জুশ্রী বৌদি ছাড়া ভাবাই যায় না। তো ওই ইন্সপিরেশনটার জন্য সত্যি উনি আমার কাছে একটা ভীষণ ইন্সপিরেশন। ভীষণ ভালো লাগে ওনার এই সংস্কৃতি মনস্কতা, তার এই সংস্কৃতিকে ভালো লাগা, ভালোবাসা এবং আমাদেরকে উদ্বুদ্ধ করা। আমাকেও তো প্রায়ই উনি ডেকে ডেকে সঞ্জীববাবু আসুন, সঞ্জীববাবু এটা করতে হবে, সঞ্জীববাবু এটা করতে হবে। ভীষণ অনুপ্রাণিত হই আমি এবং সঞ্জু বৌদির ডাককে আমি আজ অবধি মনে হয় কখনোই না করতে পারিনি, ওনার ডাকে সারা না দিন থাকতে পারিনি, আজও এসেছি। যাই হোক, এবার সেই সঞ্জুশ্রী বৌদির একটা নৃত্য আমরা দেখবো সবাই। সবার জন্য সঞ্জুশ্রী বৌদিকে আমি আসার জন্য বলছি।
অসাধারণ নৃত্য পরিবেশন করলো সঞ্জুশ্রী নায়ক। সঞ্জুশ্রীকে আমি অসংখ্য ধন্যবাদ জানাবো এবং আমরা একদম অনুষ্ঠানের শেষ পর্যায়ে চলে গেছি। আমরা পাপিয়া মিশ্র আজকে যিনি অতিথি শিল্পী আছেন তার সঙ্গীত দিয়ে আমরা শেষ করব। আমি পাপিয়াকে বলবো এখানে অ্যারেঞ্জমেন্ট করে নেওয়ার জন্য, গানের জন্য এখানে একটা গানটা অ্যারেঞ্জমেন্ট করুন। আমরা এর মধ্যে আমরা সঞ্জুশ্রী, ওর হাজব্যান্ড সুব্রত এবং সৌমাল্য, এই তিনজনকে নিয়ে একটু ওদের সাথে আলাপ পরিচয় করে নেবো। ওদের বাড়িতে এসেছি, ওদের একটু কথা শুনে নেবো এবং এর মধ্যে আমাদের পাপিয়া মিশ্রর শেষ গানের প্রস্তুতিটাও ওনারা করে নেবেন। চলে আসুন। আমরা একটু পরিচয় করিয়ে দিই। আমাদের সঞ্জুশ্রী আজকে যে প্রোগ্রামের আজকে মূল উদ্যোক্তা সঞ্জুশ্রী নায়ক, ও এইমাত্র নৃত্য পরিবেশন করলো। ওনার হাজব্যান্ড সুব্রত নায়ক ব্যাংকের একজন কর্মী, স্টেট ব্যাংকে, এবং ওনার ছেলে সৌমাল্য স্টেট ব্যাংকে কাজ করে। কোন ব্রাঞ্চ তোমার? ওদা। আপনার ঠিকঠাক। তো এই বাবা এবং ছেলে দুজনেই একই ব্যাংকে কাজ করে, স্টেট ব্যাংকে কাজ করে। এরকম সত্যি বিরোধ দেখা যায় না। এবং ছেলে এবং বাবা দুজনেই ব্যাংকে সার্ভিস করে দু জায়গাতে রয়েছে। এইরকম একটা সুন্দর ঘরের মানে পরিবারের মধ্যে আমরা এসেছি। সঞ্জুকে আমি একদম ছোট থেকে জানি, ওদের বাড়িতে আসা যাওয়া আছে, আমার বন্ধুরই বোন সঞ্জু। তো আজকে আমরা প্রথমেই আমরা যেমন প্রতিদিন যাই বিভিন্ন বাড়িতে, বিভিন্ন পরিবারের কাছে যাই, আজকেও আমরা আসবো এবং ওনাদের কাছে পরিচয় করলাম। আমি সুব্রত কাছে প্রথমেই আসবো যে আপনি এই যে লকডাউনে মানুষ তো বিভিন্ন জায়গায় বিভিন্ন রকমভাবে রয়েছেন, আপনারাও রয়েছেন। আপনারা ব্যাংক কর্মী, আপনাদের ছুটি নেই, আপনাদের তো ব্যাংক করতেই হচ্ছে। এই অবস্থায় যে রয়েছেন লকডাউনে, আপনারা কেমন কাটাচ্ছেন লকডাউনে আমরা কাটাচ্ছি বলতে যেহেতু একটা সামাজিক দূরত্ব রেখেই আমরা কাজকর্ম করছি, কিন্তু সেন্ট্রাল গভর্নমেন্ট একটা এসেন্সিয়াল সার্ভিস ব্যাংককে করে দিয়েছে, সেজন্য আমাদেরকে ব্যাংকে প্রতিদিনই যেতে হবে। এই সময় ব্যাংক ছুটিরও কোনো বিবেচনা করবে না। আর সবথেকে বড় কথা, এই সময়ে সরকারের বিভিন্ন রকম প্রকল্পের টাকা পয়সা গরিব মানুষের হাতে দেওয়ার জন্য ব্যাংকে অবশ্যই করে রাখা দরকার। আমি সেটাকে সমর্থন করি, আমরা যতটা পারি সাহায্য করে যাচ্ছি তাদেরকে। কিন্তু শারীরিক মানসিক একটা কষ্ট হচ্ছে এই লকডাউনের পিরিয়ডে, যাতায়াতের একটা প্রচণ্ড রকমের অসুবিধা। তা সত্ত্বেও আমরা ওটাকে মেনে নিয়েছি, আর আমার ছেলেকেও ওইভাবেই যেতে হচ্ছে। যাই হোক, আমরা লকডাউনের মধ্যে যতটা সম্ভব নিজেদেরকে বাঁচিয়ে সামাজিক দূরত্ব, সোশ্যাল ডিস্টেন্স, সামাজিক দূরত্ব। আচ্ছা, এই যে আপনার স্ত্রী সঞ্জু বলে ডাকি, আমার একদম মনের মতো সঞ্জু, এই রবীন্দ্র জয়ন্তী উদযাপন করছে এবং এইরকম একটা পরিবেশে আপনার বাড়িতে এসে করছে, এতে নিশ্চয়ই আপনার উৎসাহ না থাকলে সঞ্জু কিন্তু এই কাজটা করতে পারবে। আমি ওকে বরাবর প্রথম থেকেই দেখেছি, ওরা প্রচণ্ড রকমের উৎসাহী এই সমস্ত অনুষ্ঠানে। ও বিভিন্ন জায়গায় অনুষ্ঠান করেছে, কলকাতায় গত বছর কলকাতায় একটা প্রোগ্রাম করেছে, বা বাঁকুড়াতেও বিভিন্ন জায়গায় প্রোগ্রাম করেছে, রবীন্দ্রভবনেও প্রোগ্রাম করেছে। আমি ওর সাথে থাকি, যতটা পারি আমি ওকে চেষ্টা করি, আমি ওর সাথ দিই।
থ্যাংক ইউ। আপনার সহযোগিতা না থাকলে সঞ্জু কিন্তু এরকমভাবে একটা প্রোগ্রাম করতে পারতো না, এবং প্রতি বছর সঞ্জু কিন্তু রীতিমতো সাংস্কৃতিক প্রোগ্রাম করে, বিভিন্ন জায়গায় প্রোগ্রাম করে, এবং ওর একটা গ্রুপও আছে। সেই গ্রুপটার কী নাম? মৈত্রী বলে একটা গ্রুপ আছে। আমরা সরাসরি সঞ্জুর কাছে চলে যাবো। সঞ্জু, আমি তো তুই বলেই বলছি, একদম তোর সঙ্গে তো এরকমই সম্পর্ক, তুই না বললে হয়তো তুই আমাকে বাবুদা বলিস। তো সঞ্জু, তোর কাছে যাব। তুই তো একদম ছোটবেলা থেকে প্রোগ্রাম করিস, এবং শম্পার হাত ধরে তুই যখন ছোট্টবেলায় ছিলি রবীন্দ্র আমাদের চণ্ডীদাস চিত্র মন্দিরে আমি আমাদের ছাদে রিহার্সেল তো ঠিক ঠিক মাচানতলার বাড়িতে আমি যখন থাকতাম, তখন বাচ্চাগুলো আমার মেয়ে ছেলে মেয়ে অনেক বাচ্চা তখন তাদের শম্পা ঘুম পাড়িয়ে সঞ্জুদের নাচ শেখাতো, এবং চণ্ডীদাস হলে প্রতি বছর 25শে বৈশাখ সকালবেলা একটা খুব জমজমাট অনুষ্ঠান হতো। সেই অনুষ্ঠানটা শম্পা দীর্ঘদিন পরিচালনা করছে এই সঞ্জুদের নিয়ে। সেই কথা সঞ্জুর মুখ থেকে আমরা শুনলাম। সঞ্জু, ছোটোর থেকে নাচটা তো ভীষণ ভালোবাসি। এখন শরীর সাথ দেয় না, কিন্তু মনে হয় যে একবারে সে পায়ে ব্যথা হয় একটু নাচ টাচ করলে, কিন্তু ওই চালিয়ে যাচ্ছি আর কি। এখন নাচ করার সময় মনে থাকে না, তারপর আবার যখনই হয় তখন প্রচণ্ড যন্ত্রণা। আচ্ছা সঞ্জু, তোকে জেনে নিই, তুই কোন বয়স থেকে নাচটা শিখছিস? ছোটোর থেকেই নাচ শিখছি এখানে কমল চক্রবর্তী, এখানে ছোটোবেলার থেকে এখানে নাচ শিখছি। নাচ শেখা শুরু হয়েছে কমল চক্রবর্তী ছিলেন ওখানে, হ্যাঁ, ওনার কাছে নাচ শিখতাম। তারপর আমি ক্লাস 5-এ জলপাইগুড়ি গেছিলাম। জলপাইগুড়িতে গিয়ে ওখানে পুরো নাচটাই শিখলাম। ওখানে কৃষ্ণাদি বলে একজন ছিলেন, খুবই ভালো, খুব ভালোবাসতেন আমাকে। তো ওখানে আমরা এরকম বুদ্ধ পূর্ণিমা প্রচণ্ড সব রকম ফাংশন করা। জলপাইগুড়ি 8 বছর ছিলাম, ওই একটা ভালোবাসার জায়গা। কিছুদিন আগে ওখানে গিয়েওছিলাম জলপাইগুড়িতে। তো তারপর ওখান থেকে এসে মাঝে বিয়ের আগে, তারপরে আমার যার কথা সব থেকে বেশি মনে পড়ে, এখন তো বাবা মারা তো সোনামুখীর বাবা মা, বাঁকুড়ার বাবা মা তো খুবই খুশি হতেন, বা আজকের দিনটা দেখলে আরেকজন আমার খুবই খুশি হতেন, ছোটো মামা। ছোটো মামা এখানে আমার মা বাড়িতে ওই চণ্ডীদাসে বিয়ের পরও প্রথম বছর আমি আমার শাশুড়ি মা আমাকে এখানে নিয়ে এসে সোনামুখীর মা, তারপরে আমার বড়নন্দের গিটার বাজিয়ে প্রথম বছর গান নাচ করেছিলাম। তারপর তো মাঝে সাংসারিক বিয়েতে যেটা হয় আর কি, কদিন গ্যাপ ছিল, আবার এখন আবার শুরু হয়েছে আর কি। আচ্ছা, আমাদের যে বর্তমান বিধায়ক শম্পা দরিপা কাছে সঞ্জু দীর্ঘদিন নাচের তালিম নিয়েছে এবং বিভিন্ন অনুষ্ঠান করেছে। সেই ব্যাপারে যদি কিছু বলি, যে বিধায়কের সাথে কীরকম সম্পর্ক, এবং তিনি একজন আপামর নৃত্যশিল্পী। সম্পাদিকে তো প্রচণ্ড মিস করি। আজকে তো আমি সমানে তো ইচ্ছে ছিল যে আমার পাশে যদি আজকে এখানে থাকতো তো খুবই ভালো হতো। কখন থেকে শম্পার সঙ্গে নাচ শিখছো তুমি? শম্পার সাথে তো সম্পাদি আর কি ছোটোর থেকেই তো সম্পাদিক আছে। তারপরে জলপাইগুড়ি চলে গেলাম, ওখান থেকে আমি বলি 25শে বৈশাখের অনুষ্ঠান, তখন চণ্ডীদাসে যে প্রোগ্রাম হতো, সেই ব্যাপারে কিছু জানতে চাচ্ছি। চণ্ডীদাসে আমি করেছি খুব কম, প্রথম ছোটোবেলায় করে, তারপর তো আমি জলপাইগুড়ি চলে গেলাম। তারপর ফিরে এসে যখন খ্রিস্টান কলেজে পড়ি, তখন আবার করলাম সম্পাদির সাথে, একসাথে প্রোগ্রাম করতাম। তো তখন রিহার্সেল দিতে যাওয়া এসব ছিল আর কি, বেশ ভালোই আর কি দিনগুলো কাটতো। আচ্ছা, এই লকডাউনে কীরকম কাটছে? লকডাউনে তো প্রচণ্ড, পয়লা বৈশাখের আগে তো প্রচণ্ড মন খারাপ ছিল। তারপর তুমি যখন একদিন বললে যে একদিন যাবো তোর কাছে, তো আমার তখন মুখ দিয়ে বেরিয়ে গেল এলে 25শে বৈশাখ। 25শে বৈশাখ যে আমি বাড়িতে থাকবো আর কিছু করবো না, আমি ভাবতে পারছিলাম না। আমার কোনো কাজে মন বসছে না, কীরকম একটা লাগছিল, কীরকম যেন। তো আমি ভাবতে পারিনি যে এরকমভাবে একটা সারপ্রাইজ পাবো, বা তোমার কাছ থেকে ঠাকুরের আশীর্বাদ, মা দুর্গা মায়ের পেয়ে আর আমি প্রথম 2 বছর এখানে আসার পর প্রথম 2-3 বছর এখানেই করেছি 25শে বৈশাখ। তখন মন্দিরে হয়নি, তো আমরা পাড়ার সবাই মিলে এখানে প্রথমে সকাল দিকে করতাম, সকালের পর তারপরে আবার সন্ধ্যাবেলায় অনুষ্ঠানগুলো হতো। তারপর যখন দুর্গা মন্দির হলো, তখন ওখানে আবার করি মন্দিরে 25শে বৈশাখটা। আমরা সৌমানর কাছে চলে যাবো। সৌমান্য একজন ব্যাংকের কর্মী, স্টেট ব্যাংকের কাজ করে, সুব্রত এবং সঞ্জুর একমাত্র ছেলে, তার কাছে আমি চলে যাবো। সৌমান্য, কেমন কাটাচ্ছ তুমি? কাটাচ্ছি বলতে, দেশের একটা তো এখন কঠিন পরিস্থিতি চলছে, তো সেই ইয়েতে আমাদের ব্যাংক যেহেতু ইমার্জেন্সি সার্ভিসের আওতায় পড়ছে, সেজন্য আমাদেরকে ব্যাংকে যেতে হচ্ছে এবং সাধারণ মানুষকে সার্ভিস দিতে হচ্ছে। এবং বিভিন্ন ব্যাংকের যে প্রকল্পগুলো গরিব মানুষ যাদের অ্যাকাউন্ট টাকা হচ্ছে তাদের জন্য যেতে হচ্ছে, এবং সাধারণ মানুষের পুরো এন্টার ইকোনমিক সিস্টেমটাকে চালানোর জন্য তো ব্যাংকে ডিউটি দিতেই হচ্ছে। এই যে ব্যাংকে কাজ করছে তোমরা,
যে সাধারণ মানুষের ট্রানজ্যাকশন হচ্ছে, তাদের সঙ্গে কথা বলতে হচ্ছে, সবাই তো বলছে সোশ্যাল ডিস্টেন্স মেনটেন করো। ব্যাংকে কি সোশ্যাল ডিস্টেন্সটা মেনটেন করা যাচ্ছে? দেখুন, সোশ্যাল ডিস্টেন্স, হ্যাঁ নিশ্চয়ই আমরা মাস্ক পরে, গ্লাভস পরে, হাতে স্যানিটাইজার ইউজ করে যতটা সম্ভব চেষ্টা করছি কাস্টমারদের থেকে একটা সোশ্যাল ডিস্টেন্স মেনটেন করার। ঠিক আছে, তার সাথে কাজও তো করতেই হচ্ছে। কাস্টমাররাও আমাদেরকে অনেক রকম সাহায্য করছেন, সবাই মিলেই আমরা করছি। এবং সোশ্যাল ডিস্টেন্স বলতে একটা মিনিমাম দূরত্ব রেখেই আমরা সমস্ত মানে কাজগুলো করছি। হ্যাঁ, নিজেদের মধ্যে একটা ডিস্টেন্স রাখছি। হ্যাঁ, যেটা গভর্নমেন্ট আমাদের মানে ওনারা যারা নির্দেশ দিয়েছেন সেই নির্দেশ যথাযথভাবে পালন করছি। হ্যাঁ। এবং বাড়িতে কেমন আছো? বাড়িতে মানে বাবা মা তোমরা কেমন এই ইয়েতে রয়েছো? এই যে আমাদের লকডাউনে তোমরা কেমন কাটাচ্ছো বাবা মাকে? লকডাউনে সবাই বলছে যে হয়তো একটু মানে কঠিন পরিস্থিতি, কিন্তু আমার মনে হয় যে এখানে অনেক ফ্যামিলি, আমরা যারা ফ্যামিলিতে মানে থাকার সময় পাই না, সকাল 8টায় বেরিয়ে রাত 8টায় বাড়ি ফিরি, রাত 9টায় বাড়ি ফিরি, এখন তুলনামূলক একটু আগেও আসছি এবং ফ্যামিলি সবাই মিলে একসাথে একটু থাকাও হচ্ছে রাতটা। এটা একটা পজিটিভ দিক, কিন্তু হ্যাঁ এটা একটা পজিটিভ দিক। তো মাঝে মা অ্যাকচুয়ালি এরকম বাড়িতে সারাদিন বসে আছে, হ্যাঁ একটু মন খারাপ হচ্ছিল। তারপরে যখন আপনি বললেন যে এরকম একটা প্রোগ্রাম হবে, সেটা শুনে মা এতটাই খুশি হলো, তাই আমি বললাম যে না, প্রোগ্রাম তো করতেই হবে যে করে হোক। তো তুমি এই যে মা যে সাংস্কৃতিক অনুষ্ঠান করছে, এতে তোমার নিশ্চয়ই পূর্ণ সমর্থন আছে? একদম একদম, আমার এবং বাবার দুজনেরই পূর্ণ সমর্থন আছে। আমরা ভীষণভাবে চাই এবং ছোটবেলা থেকে দেখছি মা মানে নাচের কোনো প্রোগ্রাম হলে, আমি নরেন্দ্রনাথ কুসুমসোনা পড়েছি, ওখানে নাচের যখনই কোনো প্রোগ্রাম হতো মানে মা একদম মানে হাঁ করে দেখছেন, একদম টোটাল জল খাওয়া অব্দি বন্ধ। ঠিক আছে, তো মা মানে ছোটোবেলা থেকে দেখি নাচ একদিক, মায়ের দুনিয়ার একদিক। তো সেখানে এরকম একটা প্রোগ্রাম অনুষ্ঠিত করতে পারে আমি ভীষণভাবে খুশি। এবং আপনাকে তো অনেক অনেক ধন্যবাদ, আমার বাবা মা দুজনেরই কঠোর পরিশ্রমের জন্য, আপনার কঠোর পরিশ্রমের জন্য এরকম একটা মানে সাংস্কৃতিক অনুষ্ঠান আজকে অনুষ্ঠিত হলো এবং সত্যিই খুব ভালো লাগছে এটা মানে দেখে। আমি সত্যি সমান এই এক্সপ্রেশনে আমার মন ভরে গেল যে এরকম একটা ইয়াং ছেলে মায়ের এই যে সাংস্কৃতিক চর্চা, এটাকে পূর্ণ সমর্থন হচ্ছে। মা যাতে এই সাংস্কৃতিক চর্চাকে বজায় রাখতে পারে, সেটা কিন্তু পুত্রের পূর্ণ সমর্থন রয়েছে। স্বামী এবং পুত্রের পূর্ণ সমর্থনে সঞ্জুশ্রী কিন্তু তার সাংস্কৃতিক চর্চাটা চালিয়ে যাচ্ছে। এইরকম একটা পরিবার, সাংস্কৃতিক মনা পরিবার, সেই পরিবারের কাছে আমরা এসেছি। এবং আমরা এখানে শিক্ষক দম্পতি দেখেছি, ব্যবসায়ী দম্পতি দেখেছি, আজকে আমরা একজন ব্যাংক কর্মীদের কাছে এসেছি, যে দুজন স্বামী এবং পুত্র দুজনেই ব্যাংক কর্মী। মা একজন সাংস্কৃতিক মানুষ, সাংস্কৃতিক মনস্ক মানুষ এবং নৃত্যশিল্পী, আপামর নৃত্যশিল্পী। ছেলের মুখে শুনলেন যে মায়ের দুনিয়াটা যদি দুটো ভাগ করা যায়, মা একদিকে নৃত্যশিল্পী নাচ নিয়ে থাকে, আরেকদিকে মায়ের এরকম নৃত্যশিল্পীর কাছে নিয়ে এসেছি আমরা। সঠিক আমাদের চয়েস এই নৃত্যশিল্পী সঞ্জুশ্রী নায়ক, তার কাছে শুনে নেবো। তার একটা সংগঠনও আছে সঞ্জুশ্রী। তোমার যে একটা সংগঠন আছে, সেই সংগঠনের কথা দুই কথা যদি বলে। মানে ওটা হচ্ছে মৈত্রী সংগঠন, কিন্তু ওটা আবার আমার কাছে একটা মানে বিরাট ভালো লাগার জায়গা। মানে তুমি গীতা আঁকতে তো জানো, মানে গীতার ইয়েতেই আর কি উদ্দেশ্য করে এটা মানে মৈত্রীটা ইয়ে করা হয়েছে। তো মৈত্রীর পুরো দায়িত্ব, পুরো সব কিছুই মানে মন প্রাণ ঢেলে যে করে সে হচ্ছে দেবতা, আমার দাদা যে দেব করতেছেন। তো মানে আমরা পাশে আছি, কিন্তু ওখানে মৈত্রীটা হচ্ছে আমার একটা মানে আবেগের জায়গা। মানে ওখানে গেলে আমি মনে হচ্ছে গীতাকে খুঁজে পাই, মানে এইরকম একটা আর কি। যাই হোক, তো ওটা আমাদের একটা মানে নারী জাতি ইয়েতে মানে নারীদের উপর যে অত্যাচার বা মানে কোনো অনুষ্ঠান কিছু হলে ওইভাবেই হয়। যেমন একবার কলকাতায় একবার হয়েছিল, সীতা নাটকটা হয়েছিল সুজাতা সদনে। আমরা এদিকে শুনে নেবো গীতা, যার কথা বললো গীতা আমার একদম নিজের বোনের মতো। আমার এক বন্ধু সুব্রত সেন, মানে ওরই জেঠতো দাদা, মানে ওর জেঠতো বলতো নাকি গীতা ফুটতো, মানে ওর দিদি কিন্তু কাকা একসাথেই পড়েছে। গীতা মুম্বাইয়ে একটা অ্যাক্সিডেন্ট কেসে মারা গিয়েছিল, আমি জানি, সেই দিনগুলো আমার এখনো মনে পড়ে। গীতা সঞ্জু পাপিয়া এদের একই সাথে গাড়ি ধরা ব্যবসায় পড়তো, আমি জানি। এদিকে অনেক ছোটবেলা থেকে আমি দেখেছি এদেরকে।
শিল্পীদের নাচ দেখেছি, গান শুনেছি, এইরকম একটা পরিবার। এবং তারা যে একটা অনুষ্ঠান চালিয়েছে, দেবব্রত সেন রোহিঙ্গা স্কুলের টিচার, সেও খুব ভালো আবৃত্তি করে। তারা সবাই মিলে মৈত্রী বলে একটা সাংস্কৃতিক সংস্থা করেছে। সেই মৈত্রীর কাছেও আমরা একদিন যাব। আজকে আমরা একদম অনুষ্ঠানের শেষ পর্যায়ে এসে গেছি। আমরা এর মধ্যে আমাদের বন্ধু যারা এসেছে তাদের কথা আমরা শুনে নেবো। ঈশিতা মিশ্র, দারুণ প্রোগ্রাম চলছে, সবাই আপনার জন্য সম্ভব হয়েছে। থ্যাঙ্কস দাদা, থ্যাংক ইউ ঈশিতা আমাদের সঙ্গে থাকার জন্য। আমাদের তন্ময় সিদ্দাল আমাদের দেখছেন, আমাদের সঙ্গে আছে সঞ্জীব পটপেল। খুব সুন্দর অনুষ্ঠান চলছে। ধন্যবাদ সুব্রতদা, আপনাকে এই প্রয়াস অনুকরণীয়। আপনার এই সংস্কৃতি মনস্কতা বাঁকুড়াকে অনেক সমৃদ্ধ করেছে। থ্যাংক ইউ সঞ্জীব পটপেল। জয়দীপ সামন্ত, হ্যাঁ জয়দীপ আফজল এসে গেছে আমাদের সঙ্গে। আবার একটা ছড়া লিখবে নিশ্চয়ই। কবি আমাদের গুরু, আমরা করোনাতে তাড়ানো কবে করছি শুরু। আমরা করোনাকে তাড়ানো করছি কবি শুরু। দারুণ, ঠিক আছে। আমরা অনেক ধন্যবাদ জানাচ্ছি। আমরা একদম প্রোগ্রামের শেষ পর্যায়ে এসে গেছি। আমরা শেষ দুটো গান শুনে নেবো, দিয়ে আজকে আমাদের প্রোগ্রাম শেষ করব আমাদের পাপিয়া মিশ্রর কাছে। আজকে প্রথমে আমাকে বলতে হয় যে আমার গানের আগে যে যার বাড়িতে এটা করছি, সুব্রত নায়ক এবং সঞ্জু নায়ক, তাদেরকে আমি অনেক ধন্যবাদ জানাচ্ছি। এবং সঞ্জু আমার ছোটোবেলাকার বন্ধু, ওর দিদি গীতাও আমার খুব ভালো বন্ধু। হ্যাঁ, আর আজকের এই অনুষ্ঠানের যে সঞ্চালক, সেই সুব্রত দলিপাকে আমি আমার আন্তরিক শুভেচ্ছা জানাই তার এই মহান কার্যের জন্যে। তিনি প্রত্যেক দিন এক এক জায়গায় যে লাইভ তুলছেন এই করোনার মধ্যে। এই যে একটা মানুষের একটা শান্তি, প্রত্যেক দিন সন্ধ্যাবেলায় বা রাত্রি 9টার জন্য আমরা ওয়েট করে থাকি, সব কাজ ফেলে রেখে মনে হয় যে সুব্রতদার লাইভ দেখি। এই জন্য তাকে আমি অশেষ ধন্যবাদ জানাচ্ছি। আমার গান শুরু করছি।
মিশ্র সত্যি মন ঘুরে গেল, এত সুন্দর গান গান করলো। আমাদের অনেকেই রয়েছেন আমাদের মধ্যে। রূপালী রায়, সে একজন নৃত্যশিল্পী, সেও তার কাছেও আমরা যাবো। খুব সুন্দর পাপিয়ালি, ধন্যবাদ জানিয়েছে পাপিয়াকে। রূপালী রায়, তারপরে বোন পায়েল রায় পণ্ডিত, কেউ পরিচিত হবে তোমার, দারুণ কাকিমা। পায়েল আশ বলেছে খুব সুন্দর হয়েছে, এবং অনেকেই আছে। আমরা পরবর্তী গানে চলে যাব। আজকের অনুষ্ঠানে আমার শেষ গান Hey!
ধন্যবাদ আমাদের শিল্পী পাপিয়া মিশ্রকে অসাধারণ সঙ্গীত পরিবেশন করার জন্য, এবং আজকে আমাদের এই লকডাউন অবস্থায় আমাদের অনুরোধে আমাদের এখানে এসে গান করে গেল পাপিয়া মিশ্র এবং শুভ্রা দত্ত, এই দুই অতিথি শিল্পীকে আমরা ধন্যবাদ জানাবো। এবং আরও আমার পাশে যে হয়েছে সঞ্জুশ্রী নায়ক, যার উদ্যোগে আজকে এই কবির প্রণাম রবীন্দ্র জয়ন্তী আয়োজন করতে পারলাম। ওর পরিচালনায় আজকে এই সন্ধ্যে 2 ঘন্টা আমরা সুন্দর একটা কবিগুরু রবীন্দ্রনাথের ঠাকুরের রবীন্দ্র জয়ন্তী উদযাপন করলাম। সঞ্জুকে 2 কথা বলতে বলবো, দিয়ে আমরা প্রণাম শেষ করব। প্রথমেই কবিগুরু রবীন্দ্রনাথকে প্রণাম জানাই। আমার সব দর্শকবৃন্দদের, ফেসবুকের সকলকে অনেক অনেক শুভেচ্ছা, ভালোবাসা আমাদের প্রোগ্রাম দেখার জন্য। আর বাবুদের সাথেও যারা এসেছে, পাপিয়া আমার বন্ধু, শুভ্রা আমার ছোট বোনের মতো, ওদের সকলকে আমার শুভেচ্ছা জানাচ্ছি। খুব ভালো লাগলো আজকে এই 25শে বৈশাখ এইভাবে যে কাটাতে পারবো আমি বুঝতে পারছি। মানে এটা একটা আমার বিরাট পাওনা হলো, এই বিশেষ করে এই লকডাউন পিরিয়ড। এমনিতে তো মানে ঠিক মানে ইয়েতে করাই যেত 25শে বৈশাখ, কিন্তু এই লকডাউনেতে এইভাবে যে আমি 25 বৈশাখ মানে পালন করতে পারবো ওটা আমি ভাবতেই পারিনি। মানে খুব ভালো লাগছে। আজকে কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুরকে প্রণাম জানিয়ে আজ এখানে আমাদের অনুষ্ঠান শেষ করছি। নমস্কার। আমরা সঞ্জুশ্রী নায়ককে ধন্যবাদ জানাবো আমাদের ফেসবুক লাইভের পক্ষ থেকে, যে এরকম একটি অনুষ্ঠান করার জন্য, এই পরিস্থিতিতে তার বাড়িতে প্রোগ্রাম অর্গানাইজ করার জন্য আমরা ধন্যবাদ জানাবো। আমরা কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুরকে প্রণাম জানিয়ে আজকের ফেসবুক লাইভ শেষ করব। আপনাদের মনে করিয়ে দিয়ে আগামীকাল আমাদের প্রোগ্রাম আবার সেই যথারীতি রাত্রি 9টাতেই শুরু হবে। আগামীকালের প্রোগ্রাম প্রখ্যাত চিকিৎসক ডক্টর জিতেন্দ্রনাথ বন্দ্যোপাধ্যায় তার বাড়িতে তার স্ত্রী, তার মেয়ে কবিগুরুকে শ্রদ্ধা জানিয়ে গান করবে, এবং তাদের বাড়িতে আমরা আলাপচারিত করব। যেমন প্রতিদিন করে থাকি সেরকমই আগামীকাল আবার সেই ফিরে যাবো আমরা। এর মধ্যে আমাদের দর্শক বন্ধু অনুরাগ ঘোষ 25শে বৈশাখ স্মরণে একটা ছোট্ট লেখা লিখেছে, ওটা পড়ে আমরা শেষ করব। 25শে বৈশাখ আসে মনের হরষে, দুঃখ দৈন্য যত ঘোচে সুখের পরশে, এসো হে বৈশাখ আনো আরো উত্তাপ, ঘুচে যাক কালিমা শোক জরা তাপ, ধরায় নবরূপে আসুক প্রতি বরষে, 25শে বৈশাখ আসে মনের হরষে। আজি বসুধায় বাজুক মিলনের শঙ্খধ্বনি, ওই আসে 25শে বৈশাখ শুনি পদধ্বনি, রবীন্দ্রসঙ্গীতের সুরে বৈশাখের আগমনী, এসো হে বৈশাখ মোর কান পেতে শুনি, হে কবিগুরু নহ প্রণাম, সকলকে শুভেচ্ছা। এই লিখেছেন অনুরাগ ঘোষ, প্রতাপ বাগানে। আমাদের পিয়ালি মিশ্র পাপিয়া এইমাত্র যে গান করে গেল তারই মেয়ে। এই রবীন্দ্র জয়ন্তীতে সবাই গরিব মানুষের ভালো করে খেয়ে থাকুক, এটাই আমরা প্রায় চাই। হ্যাঁ, পিয়ালি ঠিক, পিয়ালি সংস্কৃতের শিক্ষিকা, বাঁকুড়া মিউনিসিপ্যালিটি স্কুলে পড়াই। পিয়ালিও এরকম ভাবনা ভেবেছে, সত্যি পিয়ালিকে ধন্যবাদ জানাচ্ছি। আমরা ফেসবুক লাইভের সমস্ত বন্ধুদের আমরা ধন্যবাদ জানিয়ে আজকে এই কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুরের রবীন্দ্র জয়ন্তী প্রোগ্রাম আপনারা দেখলেন। আমাদের সন্ধ্যে 7টা থেকে 9টা 2 ঘন্টাতে প্রোগ্রাম চললো। প্রত্যেককে শুভেচ্ছা, অভিনন্দন এবং ধন্যবাদ জানিয়ে আজকের মতো আমরা এখানে অনুষ্ঠান শেষ করছি। শুভরাত্রি। আবার দেখা হবে কাল রাত্রি 9টায়।